স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ মহান মে দিবস। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক 8 ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে মে দিবসে প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। মহান মে দিবস বাংলাদেশ সহ বিশ্বের 80টি দেশে ছুটির দিন ঘোষণা রয়েছে। এদিকে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দল নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করছে। রাজধানীর পুরনো পল্টন মোড়ে সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক সমাবেশ। বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দিয়েছেন শ্রমিকরা। অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন, স্বাধীনতার 54 বছরেও শ্রমিকদের স্বাধীনতা আসেনি। তারা এখনও কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার পায় না, প্রাপ্য মজুরি পায় না। এ সময় গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে শ্রমিকদের প্রতি বৈষম্য থাকবে না বলে আশা প্রকাশ করেন বক্তারা। বরিশাল মহানগর শ্রমিক দলের মে দিবসের সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী সালে টিটু, তিনি আমাদের সাথে মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। সালে, যে শ্রমিক দলের যে সমাবেশ চলছে সেখানে কি বলছেন তারা, কেমন দেখছেন এই সমাবেশ? বছরের একটা দিন, যে দিনটি শ্রমিক শ্রেণী তাদের কিন্তু অধিকারের কথা বলে, দাবির কথা বলে, কিন্তু স্বাধীনতা পরবর্তী সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রমিকদের সেই দাবি এবং অধিকারের সাথে তো কোনো সরকারি একাত্মতা প্রকাশ করেনি এবং তাদের দাবিগুলোও কিন্তু মানা হয়নি। রাহা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল বিএনপি দলীয় কার্যালয়ের সামনে, যেখানে একটু পরে বক্তৃতা রাখবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে আয়োজন করেছে বরিশাল মহানগর এবং জেলা শ্রমিক দলের উদ্যোগেই কিন্তু এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আমার সাথে কথা হয়েছে বরিশাল শ্রমিক দলের যারা নেতৃত্বে রয়েছে তাদের সাথে কথা হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দানকে তাদের একটি কথা, তারা প্রতি 1 মে মাসে তারা কিন্তু তাদের শ্রমিকদের অধিকারের কথা বলছেন, তাদের দাবির কথা বলছেন এবং তা কিন্তু তাদের যৌক্তিকতা থেকেই বলছেন। কিন্তু সেই দাবি কিন্তু সরকারও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে বিভিন্ন সময় মিছিল, মিটিং, বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন, কিন্তু তাদের দাবি কিন্তু আদায় হচ্ছে না, তাদের অধিকার আদায় হচ্ছে না। কিন্তু তারপরেও তারা বলে যাচ্ছেন যে আমরা এইভাবে 1 মে এবং বিভিন্ন সময় আমাদের দাবির কথাগুলো বলে যাব এবং তাদের মাধ্যমে এভাবেই তাদের দাবিগুলো উত্থাপন হতে থাকবে। এবং তারা বলছেন যে শুধু 1 মে না, আমাদের দাবি, আমাদের 8 ঘন্টা, আমাদের সাপ্তাহিক ছুটি, আমাদের বেতন বোনাস এবং যা কিছু রয়েছে, প্রতিবারই দেখা যায় যারাই সরকার গঠন করছেন তারাই কিন্তু এই মালিকপক্ষের পক্ষ অবলম্বন করছেন। বর্তমান যে সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে তারা দাবি জানিয়েছেন যে তারা কিন্তু এখনো শ্রমিক শ্রেণীর তেমন কোনো শ্রমিক শ্রেণীর সম্পর্কে তাদের দাবি, তাদের অধিকার নিয়ে তেমন কোনো কাজ করতে দেখেননি। তারা দাবি জানিয়েছেন তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেগুলো পূরণ করার জন্য। রাহা, টিটু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা একটু সিলেটে যেতে চাই। সিলেটের কথা বললেই চোখের সামনে আসে আসলে চা শ্রমিকদের কথা। সেই শ্রমিকদের কেমন আছে এবং সেই শ্রমিকদের জীবনমানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যুষ তালুকদার। আমি এখন রয়েছি সিলেটের চৌহাট্টায়। তো সকাল থেকেই মে দিবস উপলক্ষে সিলেটে কিন্তু নানা ধরনের আয়োজন চলছে। বিশেষ করে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন, শ্রমিক সংগঠন কিন্তু নগরীর চৌহাট্টা, রিকাবি বাজার সহ কোর্টপয়েন্ট বিভিন্ন স্থানে কিন্তু তারা মিছিল সমাবেশ করেছে এবং এখন পর্যন্ত চলমান রয়েছে। তো এখন যে আপনারা সমাবেশটি দেখছেন সেটি হচ্ছেন গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন, অর্থাৎ চা শ্রমিকদের নিয়ে আজকে একটি মিছিল নিয়ে তারা নগরে এসেছেন এবং তারা চা শ্রমিকদের বঞ্চনার কথা বলছেন। এবং আমরা যে জিনিসটি তাদের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি, আসলে সিলেটের অন্তত 3 থেকে 4টি চা বাগানে কিন্তু 5 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, বেতন বন্ধ রয়েছে। 1000 খানেকের উপর শ্রমিক কিন্তু একেবারে মানবেতর জীবনযাপন করছেন। একটি ফ্যাক্টরিও বন্ধ হয়ে আছে এবং সম্প্রতি তারা এসব দাবি দাবা নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করে আসছে এবং এরই ধারাবাহিকতায় আজকেও কিন্তু তারা মাঠে নেমেছেন। তো আমরা জানি যে তাদের এখন পর্যন্ত 200 বছরের ইতিহাসের পথ মারিয়ে কিন্তু মজুরি মাত্র 170 টাকা, রেশন যেটা পাচ্ছে সেটাও অপ্রতুল এবং নিম্নমানের। তাদের অভিযোগ অনুযায়ী তাদের পর্যাপ্ত শিক্ষা এবং বসবাসের যে ব্যবস্থা সেটি নেই, চিকিৎসার ব্যবস্থা পর্যাপ্ত নেই, যেটি আসলে সাধারণ মানুষের অধিকার রয়েছে, সেই অধিকারটুকু থেকে তারা বঞ্চিত, সেটি কিন্তু তারা দাবি করছেন। তো এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও আমরা একটু তাদের কথা শোনার চেষ্টা করব। আজকে যে এই যে আন্দোলনে আমরা জানি সিলেটে বেশ কয়েকটি চা বাগান বন্ধ রয়েছে, তাদের কি অবস্থা আজকের এই দিনে, আসলে এখন তারা কি করছে? তারা তো আসলে এমন নির্মম ভাবে আছে, যা করুণ দৃশ্য, এটা তো বলার মতো নয়। আর প্রায় আজকে অনেক দিন থেকে বাগানগুলো বন্ধ আছে। ডিসি মহোদয়ের সেদিন করে একটা আন্দোলনের পরে তারা ওই কালকে মনে হয় কিছু 10 কেজি করে চাল দিচ্ছে।
এবং আগামী রবিবারে কর্মসূচি একটা আছে বড় আন্দোলন কর্মসূচি করছেন। নিশ্চয়ই আপনি শুনছিলেন যে তারা বলছিলেন সিলেটের যে সকল চা বাগান বন্ধ রয়েছে কিংবা চা বাগানে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে, তারা কিন্তু একেবারেই মানবেতর জীবনযাপন করছে, তারা সেই লক্ষ্যেই আন্দোলন করছেন এবং এছাড়াও চা শ্রমিক সম্প্রদায়ের লোকজনদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার তারা দাবি জানাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের আয়োজন। প্রত্যুষ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা এবার রাজধানীর দিকে একটু ফিরে আসতে চাই। নয়াপল্টনে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সেখানে চলছে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। আনোয়ার, কেমন দেখছেন এই সমাবেশ? যেটি শুরুতেই বলতে চাই সেটি হচ্ছে যে এই মে দিবসের যে শ্রমিক সমাবেশ অর্থাৎ শ্রমিক দল যে আয়োজন আজকে সেই দিবসটি হবে, সেই সমাবেশের যদি আনুষ্ঠানিকতা বলি তাহলে সেটি হচ্ছে বেলা 2টায়। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের যে নেতাকর্মী তারা মিছিলের মধ্য দিয়ে এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। আর একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই আয়োজনকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেই জায়গা থেকে এখন শিল্পীরা গান পরিবেশন করছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকের এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে এখানে আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো যে বিষয়টি একটু জানানো প্রয়োজন সেটি হচ্ছে আজকের এই সমাবেশ ঘিরে যেমন শ্রমিকদের অধিকারের প্রশ্নে 12টি দাবি যেমন এখানে আজকে উত্থাপন করা হবে। একই সঙ্গে আমাদের কাছে যে তথ্যটি আছে সেই তথ্যটি হচ্ছে এখানে নির্বাচন ইস্যু যেমন আসবে, যে আলোচনার যে কেন্দ্রবিন্দু এখন রাজনীতিতে সেটি হচ্ছে সংস্কার, এই বিষয়গুলো কিন্তু আজকে এই সমাবেশে আসবে এমন একটি তথ্য আছে। তবে এখানে নেতৃস্থানীয় যারা আছেন বিএনপি মহাসচিব থেকে শুরু করে বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্য আছেন তারাও কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত থাকবে। তো সেখান থেকেও তাদের বক্তৃতার মধ্য দিয়ে একটি বার্তা, অর্থাৎ এই যে নির্বাচন ইস্যু, অর্থাৎ বিএনপি যেটি বারবারই বলার চেষ্টা করছে যে তারা একটি নির্বাচন চাচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। তো সেই জায়গা থেকেও যে একটি বার্তা, সেই বার্তাগুলো আজকের এই সমাবেশ থেকে আসবে এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য আছে। এই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখেছি এর আগে ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণ যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু বিভিন্ন সময় কয়েক দফায় আসলে এই মিটিং করেছেন, সভা করেছেন এই সমাবেশটাকে আরো সফল করার জন্য। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে আনুষ্ঠানিক যে সমাবেশ, সেই সমাবেশটি দুপুর অর্থাৎ বেলা 2টা নাগাদ শুরু হবে। তো এরই মধ্যে বিভিন্ন স্তরের বা ঢাকার আশপাশ থেকেও কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন এমনটাও কিন্তু আমরা দেখেছি। তো সর্বোপরি বলতে গেলে সমাগম হয়তো বাড়বে এমনটাও কিন্তু আমরা জেনেছি যে বিএনপি আজকের এই শ্রমিক সমাবেশ থেকে একটি শোডাউনের একটি চিন্তাভাবনা কিন্তু আছে, একটি বিশাল একটা বিপুল জমায়েত আজকের এই সমাবেশকে কেন্দ্র করে হবে এমনটাও কিন্তু আমাদের কাছে তথ্য আছে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান এখন স্লোগানে সীমাবদ্ধ। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরাই উপেক্ষিত বেশি, অথচ দেশের 85% শ্রমিকই এই খাতের। বিদেশি ক্রেতাদের চাপে আনুষ্ঠানিক খাতে শ্রম অধিকারের উন্নতি হলেও অনানুষ্ঠানিক খাত বরাবরই উপেক্ষিত। তাই এই খাতের অধিকার ও পাওনাগুলো আদায়ে শ্রমিকদের সংগঠিত হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এ বাস্তবতায় আজ পালিত হচ্ছে মে দিবস। গত 1-2 বছরে দেশের অর্থনীতিতে ঘটেছে নানা ধরনের ঘটনা। উচ্চ মূল্যস্ফীতির চাপে অসহনীয় হয়েছে জীবনযাত্রার ব্যয়, আবার রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাও ঘটেছে। এমন পরিবর্তিত পরিস্থিতিতে কেমন আছেন শ্রমজীবী মানুষেরা? কিভাবে চলছে তাদের জীবন? কাজও নাই, মজুরিও কম, আর জিনিসপাতি সব কিছুর দামি। আমরা কষ্টই আছে, কিন্তু কষ্টটা কার কাছে বলবো? মাটি কাটটা যদি একটা আঘাত পাই, এইটার ওষুধটাও আমরা কিনে খাইতে হয়। কন্ট্রাক্টররা এই আইন প্রশাসনরা হাত করে লেবাররা মেরে খায় আর এই দল গেলেও হয় না, সেই দল গেলেও হয় না। সাধারণ মানুষ যে এই রাস্তার মধ্যে ঘুরে মরে, এই রাস্তার মধ্যে ঘুরেই মরে। কাজের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকা এসব অনানুষ্ঠানিক খাতের শ্রমিকের জীবন দিন দিন কঠিন হচ্ছে আয়ের সাথে ব্যয় না মেলাতে পেরে। কারণ মূল্যস্ফীতি যতটা বেড়েছে ততটা বাড়েনি মজুরি। মিজানুর রহমান একজন ময়লা সংগ্রহকারী শ্রমিক। সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা এই শ্রমিক কর্মক্ষেত্রে যে নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হয় তা জানা থাকলেও তার ব্যবহারে অনেকটা উদাসীন। শুধু মিজানুর রহমানই নয়, তার মতো অনেক শ্রমিকই এসব ক্ষেত্রে যেমন উদাসীন, তেমনি মালিক পক্ষেরও রয়েছে অবহেলা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে। দেয় সিটি কর্পোরেশনের থেকে দেয়, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি না। ব্যবহার করলে মাস্ক পরলে দম পড়া লাগে,
কাজের ক্ষেত্রে তো অনেক সময় দুর্ঘটনা হয়, ওগুলা পড়া দরকার। আমাদের এখানে দোকানের কাজে ওগুলো লাগে না, সাইডে কাজে গেলে ওগুলা সেফটি যেটা লাগে আমরা নিয়ে নিই। অনানুষ্ঠানিক খাতের শ্রমে নেই কর্মঘণ্টায় শৃঙ্খলা। আমাদের কাজের চাপ একটু বেশি থাকে সব সময়। সকাল 6টার থেকে আমাদের ডিউটি শুরু হয় রাত্র 12টা 1টাও অনেক সময় গাড়ি বন্ধ করতে করতে বাজে। এটাই ভালো লাগে আমার কাছে, এটাই করি এই জন্য। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 4টা থেকে রাত 9টা পর্যন্ত। 54 বছরেও বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতে নারী শ্রমিকেরা মজুরি বৈষম্যের শিকার। এখানে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করা হয়, ছেলেকে বেতন বেশি, আমাকে বেতন কম। সবারই কাজ করতে হয়, কিন্তু আমাদের বেতন কম বাবা, আমাদের বেতন বেশি না। শ্রমিক নেতারা বলছেন, আনুষ্ঠানিক খাতে বিদেশি ক্রেতার চাপে শ্রম পরিবেশের উন্নতি হলেও অনানুষ্ঠানিক খাত থেকেছে উপেক্ষিত। কেন ফর্মাল সেক্টরে এই নিয়মটা মানা হয়? কেননা মানা হয় যে বায়ারদের একটা চাপ থাকে যে ফর্মাল সেক্টরে যে নিয়ম থাকবে পেশাগত নিরাপত্তা যেন ইনফর্মাল সেক্টরও আমরা দিতে পারি। এপ্রিলে শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হয়েছে, ন্যূনতম অধিকার ও সুযোগ সুবিধা অনানুষ্ঠানিক খাতে গড়ে ওঠেনি মূলত সব পক্ষের উপেক্ষা, উদাসীনতা ও অবহেলার কারণে। কোনো কিছুই নাই তাদের কোনো আইনি সুরক্ষা নেই, তাদের কোনো মজুরির মানদণ্ড নেই, তারা যে শ্রমিক সেই হিসেবে কোনো স্বীকৃতি নেই এবং তারা কোনো সামাজিক নিরাপত্তা স্কিমের আওতাভুক্ত না। কোথাও কোনো তাদের যদি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, মানে মজুরি সহ সবকিছুতে, তাদের প্রতিকারের জন্য যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই। শ্রম সংশ্লিষ্টরা বলছেন, অবস্থার পরিবর্তনে শ্রম সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তার বাস্তবায়ন করতে দরকার হবে শ্রমিকদের সংগঠিত হওয়া। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। হজযাত্রার তৃতীয় দিন আছে। দ্রুত ভিসার কাজ সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকার সৌদি আরবকে চিঠি দেওয়ার পরও গেল 24 ঘন্টায় নতুন করে কোনো ভিসা ইস্যু হয়নি হজ প্রত্যাশীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার আশকোনার হজ অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। হজযাত্রার তৃতীয় দিনে এখন পর্যন্ত কতজন সৌদি আরব গেলেন, আর ভিসা জটিলতা নিরসনে পদক্ষেপের কোনো অগ্রগতি আছে কিনা এখন পর্যন্ত? রাহা, আপনাকে ধন্যবাদ। আসলে গত 2 দিনে 23টি ফ্লাইটের মাধ্যমে, প্রথম দিন 10টি ফ্লাইট, পরের দিন গতকাল ছিল 13টি ফ্লাইট, মিলিয়ে কিন্তু 10,000-এর বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছে। আর আজও কিন্তু 10টি ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটের মাধ্যমে কিন্তু হজযাত্রীরা তারা সৌদি আরবে যাবেন। আর ভিসার জটিলতার কথা যদি একটু আপনাকে বলে দিতে দিচ্ছি, সেটা হচ্ছে আসলে গত কয়েকদিন আগে কিন্তু আসলে সৌদি আরবের যে অনলাইন প্ল্যাটফর্ম নুসুকটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কিন্তু নিষ্ক্রিয় ছিল। তো ভিসার জটিলতা কিছুটা ধীরগতি ছিল। তো কয়েকদিন গতকাল রাতেই কিন্তু এটা সচল হয়েছে। সচল হওয়ার পরও কিন্তু আশা অনুরূপ এবং যে কাঙ্ক্ষিত যে দ্রুতগতিতে ভিসা নিষ্পত্তি হওয়ার কথা ছিল আসলে সেটি কিন্তু আসলে করতে পারেনি। তাৎক্ষণিক কিন্তু গতকাল কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু সৌদি আরবের সরকারের কাছে একটি ডিউ লেটার দেওয়া হয়েছে যেন বাংলাদেশ যতজন হজযাত্রী রয়েছে এখন তাদের দ্রুত ভিসার জটিলতা নিরসনের জন্য তারা তাদের কাছে আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে কিন্তু তার কোনো পরিবর্তন ঘটেনি। মাত্র এখনও 16,000 হজযাত্রী এখনও ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তো এই নিয়ে আমি কথা বলেছিলাম, সেই নিয়ে তারা আসলে একটু দুশ্চিন্তা রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাপস ব্যবহার করা হয়েছে লাভবাহিক, সেই অ্যাপসটি আসলে অনেক হাজিরা জানেন না, হজযাত্রী জানেন না যে আসলে এটি থেকে কী ধরনের সেবা নিতে পারবেন। বাংলাদেশ সরকার গত পরশু দিন কিন্তু সেটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। তো আমি তাদের 10 জনের সঙ্গে কথা বলেছি, এর মধ্যে 5 জন আসলে স্মার্টফোন ব্যবহার করেন পাসপোর্ট, এর মধ্যে যে 5 জনের কিন্তু আপনার কোনো ধরনের স্মার্টফোন নেই, তারা বাটন ফোন ব্যবহার করে। তো আসলে যার কারণে কিন্তু আসলে হাজিরা সৌদি আরবে গেলে কী ধরনের সেবা পাবেন সব মিলিয়ে কিন্তু তারা এই বিষয়টি থেকে সেবা নিতে যে জন্য সরকার উন্মুক্ত করেছেন এই অ্যাপসটি, সেটি থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এটির জন্য তাদের প্রচারণার উপর তারা জোর দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার অবস্থা। রাহা। নাজিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের সাথে নিয়ে। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বগুড়া জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ বগুড়ায় এবং বগুড়ার যত সংকট সম্ভাবনা এবং চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলবে ডিবিসি এক্সপ্রেস। বগুড়ায় আসার পর একটি বিষয় আমি লক্ষ্য করেছি, সবার অভিযোগ বগুড়াবাসীর যে গত 15-16 বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, কিন্তু অনেক দাবি রয়েছে বগুড়ার উন্নয়নে। সেসব দাবি নিয়ে তাদের কাছে জানতে চাইব। তার বিশ্ববিদ্যালয় তার মধ্যে একটা অন্যতম দাবি। আমি একটু শুরুতেই মানে বগুড়ায় একটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমার সাথে রয়েছে, আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। আপনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন, আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয় কেন বগুড়া, রাজশাহীতে তো আছে, বগুড়ায় কেন হতে হবে?
হ্যাঁ, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া অত্যন্ত জরুরি। বগুড়ার শিক্ষার্থীরা অনেক মেধাবী, তারা রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রতি বছরই সেরা সাফল্য অর্জন করেছে। কিন্তু আমাদের এই শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু বগুড়ার বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে হচ্ছে, এবং এটি আসলে যারা বিশেষ করে দরিদ্র এবং তারা কিন্তু আসলে অর্থের অভাবে অনেক সময় উচ্চশিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো বগুড়ায় যদি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের এই শিক্ষার্থীগুলো কিন্তু সকলে এই সুযোগটা পাবে। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বগুড়া আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। আমি একটু তার সঙ্গেও কথা বলতে চাই যে এই খুব ঐতিহ্যবাহী একটা কলেজ বগুড়া আজিজুল হক কলেজ, আপনারা বিশ্ববিদ্যালয় দাবি করছেন। আমি যদি বলি যে বগুড়ায় কেন বিশ্ববিদ্যালয়, সেই ক্ষেত্রে আসলে কেন আপনাদের চাওয়া, কিংবা বিশেষায়িত কোনো বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, না পাবলিক এমনি জেনারেল বিশ্ববিদ্যালয় চান আপনারা? এই প্রাচীন সভ্যতার লীলাভূমি এই বগুড়া, এই উত্তরাঞ্চলের 11টি জেলার যে প্রবেশদ্বার সেটি কিন্তু বগুড়া। আর বাংলাদেশের এই সভ্যতার ইতিহাসে আজকে বগুড়া জেলার কিন্তু বয়স কিন্তু কম না, 204 বছর। সেই জেলাটি 19টি বৃহত্তর জেলা, সেই জেলাটি বিগত দিনে এখানে কোনো বিশ্ববিদ্যালয় করা হয়নি, অথচ এখানে হওয়া উচিত ছিল। আর আমি যেটি বলতে চাই, এটা একটা কথা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে আমি চাই বগুড়াতে সাধারণ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা চাই, কারণ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেশে ইতিমধ্যেই 19টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোতে আসলে বিজ্ঞানের পাশাপাশি ব্যবসায়িক শিক্ষা, মানবিক প্রত্যেক শিক্ষার্থীদের যে অবারিত সুযোগটি সেটি কিন্তু তাদের নেই। তো আমরা চাই বগুড়ায় একটি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, এবং তবে শর্ত একটি আমাদের থাকবে যে সেগুলোতে যেন আধুনিক যুগোপযোগী জীবিকা নির্ভর, যেমন এআই টেকনোলজি, রোবোটিক সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল ল, এই ধরনের সাবজেক্টগুলো এখানে যেন পড়ানো হয়। আর একটি কথা আপনাকে বলে রাখি, বগুড়া আজিজুল হক কলেজ এটি অবশ্যই থাকবে। এখানে এই অঞ্চলের 21টি জেলার শিক্ষার্থীরা পড়াশোনা করে। আর আরেকটি কথা হচ্ছে, বগুড়া এটা কিন্তু তাদের দয়ার দাক্ষিণ্য নয়, বগুড়া এটি একটি দাবি এবং একটা অধিকার তারা পাবে। এবং স্থানগত কারণে বগুড়া আসলে বগুড়ার মানুষ এটা চায় বগুড়া বিশ্ববিদ্যালয়, আজিজুল হক কলেজ এই কলেজই থাকবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু আলাদা স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের দাবি বগুড়াবাসীর। আজ সারাদিন আমরা থাকবো বগুড়ায়, বগুড়ার যত রকম সংকট রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেসব নিয়ে কথা বলবো। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। মে দিবসের ছুটির দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকাল 9টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI 186 স্কোর নিয়ে অবস্থানে প্রায় 2 কোটি মানুষের এই শহর। বায়ুর মান নির্ধারণকারী সুইজারল্যান্ড ভিত্তিক এই সংস্থার তালিকায় দূষণের তালিকায় ঢাকার পরে রয়েছে ভারতের দিল্লি এবং তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। রিপোর্ট অনুযায়ী আজ ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর। বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। ঢাকার বাতাসে আজ PM2 বা অতি ভারী বস্তুকণার উপস্থিতি ছিল 105.2। রাজধানীর মধ্যে সবচেয়ে বেশি দূষিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে মগবাজার এলাকা, এর পরে আছে মিরপুর। রাজধানী পুরানা পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস উপলক্ষে চলছে শ্রমিক সমাবেশ। সেখানে এখন বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। করিডোরে নয়, ফাঁকের মধ্যে দাঁড়ায় নয়, বরঞ্চ নামাজের জায়গায় গিয়েই যেন তারা নামাজটা আদায় করতে পারে। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, এখানে একটা বৈষম্য আমরা করেছি, এই জন্য মাপ চাই। অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই। বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা আছি, হোক এটা ট্রাকের উপরে, অসুবিধা নাই, আমরা একটু উঁচুতে, আপনারা সমতলে। আচ্ছা, এটাও মানলাম, হয়তো একে অন্যকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে। কষ্টটা আপনাদের বেশি হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। এখানে হয়তো বা আয়োজকদের এর বাইরে কিছু করার ছিল না। এই অনিচ্ছাকৃত যে বৈষম্য, আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করে দেবেন। শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসার অন্যরকম অনুভূতি আছে। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, শ্রমিকরা রক্ত পানি করা, ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হালাল। সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো। আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই, কেউ কেউ তাদেরকে হাত মেলানো থেকে বিরত রাখতে চায়, আমি টান দিয়ে বলি, আসো ভাই, তোমার সাথে একটু বুক মিলাই, কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আতর, সুগন্ধি, সৌভাগ্যের কারণ, তোমার রুচি হালাল। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি কেন তাদেরকে সম্মান করব না, কেন শ্রদ্ধা করব না, কেন ভালোবাসবো না? অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে।
আজকের এই স্টেজটা মাশাআল্লাহ শ্রমিকদের দখলে। আমি তো আছি আপনাদের রুহানি সহকর্মী, কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামী। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরে বসা আছেন আমাদের নায়েবে আমিরদের মধ্যে যিনি বয়সে জ্যেষ্ঠ, জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব। স্যালাইনের নামে কি পান করছেন? পানি শূন্যতা কাটাতে যে স্যালাইন পান করছেন তা আসল নাকি নকল? ডিবিসি নিউজের অনুসন্ধানে মিলল স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডারের নকল কারখানা। দেখতে হুবহু আসলের মতো হলেও এসব স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডার তৈরি করা হয়েছে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে। মজনু হোসেনের ক্যামেরায় ইকবাল অনিকের প্রতিবেদন। এপ্রিলের শুরু থেকে দেশে কখনো মৃদু আবার কখনো বা তীব্র তাপদাহের আবহাওয়া। ত্রাহি গরমে মানুষের জীবন ওষ্ঠাগত। এই সময়ে বেড়ে যায় স্যালাইন ও শরবতের চাহিদা, যাকে পুঁজি করেই কিছু অসাধু ব্যবসায়ী ফায়দা লুটতে গড়ে তোলে নকল স্যালাইন ও নিম্নমানের প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডার তৈরির কারখানা, যার দেখা মিলে রাজধানীর উপকণ্ঠক কেরানীগঞ্জে। এমন তথ্য আসে ডিবিসি নিউজের হাতে। ভেতরের খবর তুলে আনতে মাঠে অনুসন্ধানী দল। সে লক্ষ্যে যাত্রা কেরানীগঞ্জের মনু ব্যাপারীর ঢালে। সেখানকার একটি বাসার দ্বিতীয় তলায় পাওয়া যায় একটি কারখানা, যেখানে তৈরি হচ্ছে টেস্টি স্যালাইন, যা দেখতে অবিকল ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের মতোই। উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে লবণ, চিনি ও কেমিক্যাল। শুধু স্যালাইন নয়, দেখা মিলে প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডারেরও। উৎপাদনের পর এখান থেকেই চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনার ট্যাঙ্কের ভিতরে টাইকিং, টপ 10, টি-শার্ট আর স্যালাইন ইউনিভার্সাল টেস্টি স্যালাইন। কারখানায় নেই কোনো পরীক্ষক, নাম কস্ত আসেন কালে ভাদ্রে, যেমনটা জানালেন শ্রমিকরা। কেমিস্ট্রি একটা ফর্মুলা দেওয়া যায়, মানে স্যালাইনের যেগুলা ব্যবহার করা হয় কোনো এখানে লেখাই আছে। কেমিস্ট আসে মনে করেন যে মাসে আপনার হচ্ছে 2 দিন। উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ গায়ে থাকলেও তাদের কাছে নেই যথাযথ কোনো তথ্য। 27 পর্যন্ত। একটা বিষয় আমার বলো, সেটা হচ্ছে এই যে এই শালটা বসায় দেয় কে? এটা প্যাকেটের গায়েই থাকে। হাতে রহমত ফুড প্রোডাক্টসের ইউনিভার্সাল টেস্টি স্যালাইনের যে রোলটি দেখছেন, সেখানে এক্সপায়ার ডেট দেয়া আছে, কিন্তু এই রোলটি এখনো তৈরি হয়নি। কবে নাগাদ তৈরি হবে এই কারখানার যারা কর্মচারী আছেন তারাও জানেন না, তবে ডেট কিন্তু দেয়া আছে। তখন কারখানায় ছিলেন না মালিক। দুপুর 12:30টায় ফোন দেয়া হলে কেটে দিচ্ছিলেন বারবার। আমি তো মসজিদে বেরোয় ফোন দিই, বাইরে যা ফোন দিই আমি। ওকে। এমন নিম্নমানের স্যালাইন ও প্যাকেটজাত ট্যাঙ্ক পাউডার মিশানো শরবত শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা জানা গেল এই চিকিৎসকের কাছ থেকে। এই ভেজালযুক্ত রং মিশানো খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে হলো মানবদের কিডনির উপরে, ফলে কিডনি ইনজুরি হয়ে যায় এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানবদের ক্ষতিকর, অস্বাস্থ্যকর সে খাবারটা থেকে দূরে থাকতেই হবে। অবৈধ কোম্পানির বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযানের কথা জানায় বিএসটিআই। এটা যখন জানতে পারি আমরা মোবাইল কোর্ট করি, এবং আমাদের মোবাইল কোর্টের জন্য 3 জন ম্যাজিস্ট্রেট আছেন এখানে। সার্ভিলেন্সে যে এগুলো দেখে রেকি করে আসে যে এই আছে, এটা লাইসেন্স নাই কিন্তু মানচিহ্ন ব্যবহার করছে, এই ধরনের প্রোডাক্টকে তখন আমরা এই যে মোবাইল কোর্টের মাধ্যমে করি, তাদেরকে জরিমানা করি। অভিযান চালাতে কখনো কখনো মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী, তবুও মিলছে না সুফল। সাধারণ মানুষের প্রশ্ন, ভেজাল ও নিম্নমানের মরণঘাতক এসব কারখানা রুখবার মতো কি কেউ নেই? ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.টিভি, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।